লোকসভার পর রাজ্যসভায় পাশ পরীক্ষা সংশোধনী বিল। সংসদে বিল পাশের পর ফের ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর। প্রশ্ন ফাঁস বরদাস্ত নয়, সেই লক্ষ্যেই বিল পাশ। পরীক্ষা পদ্ধতিকে বিশ্বাসযোগ্য করে তোলার গুরুত্বপূর্ণ কাজ মিটল। পরীক্ষা সংশোধনী বিল পাশের পর ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর। विश्वस्त परीक्षा पद्धति, इसके लिए हम लगातार एक के बाद एक कदम उठा रहे हैं। टास्क फोर्स की रचना हो, फास्ट ट्रैक की और रचना हो, राज्यों के सुझावों को ध्यान में लेना हो, क्योंकि पिछले कई दशकों से हर राज्य और केंद्र सरकार इस प्रकार की पेपर लीक की परेशानी झेल रहा है। बच्चों के भविष्य को भी इसके कारण संकट पैदा हो रहा है। इन सब को ध्यान में रखते हुए देशव्यापी सभी राज्यों में भी और केंद्र में भी शिक्षा पद्धति में सुधार अनिवार्य हो गया है। टेक्नोलॉजी के भरपूर उपयोग की आवश्यकता हो गई है और साथ साथ फिर से कोई पेपर माफिया, पेपर लीक करने वाली गैंग, देश के बच्चों के भविष्य के साथ खिलवाड़ करने वाली गैंग, उनको बख्शा नहीं जाएगा। इसलिए कठोर कानूनों की भी जरूरत है। हम संसद में बिल लेकर के गए थे और जैसा मैंने आपको वादा किया था, गत 2 दिन संसद के दोनों सदनों ने, अधिकतम माननीय सांसदों ने विस्तार पूर्वक उससे चर्चा की है और आज दोनों सदनों ने इस कठोर कानूनों वाले, प्रावधानों वाले इस बिल को पास कर दिया है। अब विश्वस्त परीक्षा पद्धति की दिशा में जाने में एक महत्वपूर्ण काम पूर्ण हुआ है। काम आगे भी चलता रहेगा। हम ऐसी परिस्थितियों को लंबे समय तक नहीं चलने देंगे। इस विश्वास के साथ साथियों, आइए हम सब मिल करके विकसित भारत के स्वप्न को पूर्ण करने के लिए कंधे से कंधा मिलाकर के चले। সাধারণ শ্রমিক থেকে এলাকার পাথর সম্রাট টুলু মণ্ডলের রকেট গতির উত্থানের নেপথ্যে শুধু ডিসিআর কারচুপি নয়, পাথর বোঝাই লরির ওভারলোডিং থেকে টাকা কামাতেন তিনি। রাজ্যে ক্ষমতা বদলের পরই ডিসিআর গেটগুলি থেকে সরানো হয়েছে টুলু মণ্ডলের লোকেদের। শুধু ডুপ্লিকেট ডিসিআর বানানো বা পাথরের ওজনে কারচুপি নয়, অভিযোগ ওভারলোডিং থেকেও পকেট ভরতেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। বীরভূমে পাথর খাদানের মোট 9টি ডিসিআর গেট রয়েছে। সেই গেটগুলিতে পাথরের লরি থেকে রাজস্ব আদায় করতেন টুলু মণ্ডলের লোকেরা। রায়পুর গেটের ম্যানেজার ছিলেন টুলুর আত্মীয় মিনার মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, ক্র্যাশারে পাথর বোঝাই করার জন্য ঢোকা ও পাথর বোঝাই করে বেরোনোর সময় ওজন করা হতো লরিগুলি। পাথর বোঝাই লরির ওজন থেকে খালি লরির ওজন বাদ দিয়ে হিসেব করা হতো কত পাথর বোঝাই করা হয়েছে, সেই মতো তৈরি হতো ডিসিআর। ধরা যাক একটি খালি লরির ওজন 1000 কেজি, বৈধ উচ্চতা পর্যন্ত পাথর বোঝাই অবস্থায় ওজন 1600 কেজি, অর্থাৎ ওই লরিতে পাথর আছে 600 কেজি। অরিজিনাল ডিসিআরে লেখা হতো পাথর সহ লরির ওজন 1400 কেজি। 200 কেজি পাথরের টাকা আত্মসাৎ করতেন টুলু মণ্ডল। সেই সঙ্গে বৈধ উচ্চতার পরেও পাথর বোঝাই করা বা ওভারলোড করার অনুমতি দিয়েও বাড়তি টাকা আদায় করা হতো বলে অভিযোগ। গাড়ির ওজন তো মনে হয় কাটা যারা আছে করে আর কি, হ্যাঁ প্রাইভেট, মূলত প্রাইভেট। এবার ওজন দেখে মোটামুটি আমরা একটা অনুমান করতে পারি যে হ্যাঁ এটা ঠিক আছে কিনা, ঠিকঠাক। অভিযোগ এইভাবেই 1 দশকের বেশি সময় ধরে বীরভূমের পাথর ব্যবসা থেকে রাজস্ব আদায় কুক্ষিগত করে রেখেছিলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। প্রশাসন সূত্রে খবর, প্রতিদিন 2000 থেকে 2500 পাথর বোঝাই লরি বেরোয় বীরভূম থেকে। এই সংখ্যা থেকে সহজেই অনুমান করা যায় দুর্নীতির অঙ্ক। এটাই তো তৃণমূল। পশ্চিমবঙ্গের জল, জমি, জঙ্গল, প্রাকৃতিক সমস্ত সম্পদ লুট করার দায়িত্বে যারা ছিল তাদের মধ্যে এই শেখ নাসিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল, প্রশাসন, তৃণমূলের একাংশ, দুষ্কৃতী, এরা সব মিলেমিশে এক হয়ে গিয়েছিল। যে পাথরের রাজস্ব থেকে 7 কোটি টাকা উঠতো, সেখান থেকে মাসে 22 কোটি টাকার বেশি উঠছে। সরকার টাকা পাচ্ছেন এবং এই সরকারের টাকা দিয়ে সমস্ত রকম ব্যবস্থা হচ্ছে। পুলিশের বদলি করেছেন, কে কোন দায়িত্বে থাকবে করেছেন, গোটাটা তো আপনারা চালিয়েছেন। তো তাহলে তখন ধরেননি কেন? তাহলে শুধু ওদের কেন? এর সঙ্গে এটা কি বিজেপিও জানতো
এটা কি কোনো কোনো দলের কোনো নেতা উপকৃত হয়েছে এগুলোর থেকে? এই সোর্স থেকে কোনো কিছু এবারের ভোটে কেউ ব্যবহার করেছে কি না সেগুলো তদন্তে আসুক। দুম করে ভালো তৃণমূল হয়ে গেলে তো হবে না। রাজ্যে ক্ষমতা বদলের পরেই ডিসিআর গেটগুলি থেকে সরানো হয়েছে টুলু মণ্ডল ও তার লোকেদের। বৃহস্পতিবার রায়পুর গেটে গিয়ে দেখা যায় সরকারি কর্মীরা ডিসিআর কাটছেন। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। শুধু পাথর নয়, বেআইনি বালির কারবারেও টুলু মণ্ডল জড়িত বলে অভিযোগ উঠেছে। টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে বলে মোহাম্মদ বাজার থানার আইসিকে চিঠি লিখেছেন মোহাম্মদ বাজারের বিএলএলআরও। শুধু পাথর কিংবা গরু পাচার নয়, বেআইনি বালির কারবারেও টুলু মণ্ডল জড়িত বলে অভিযোগ। চলতি বছরের 6ই জুলাই টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে বলে মোহাম্মদ বাজার থানার আইসিকে চিঠি লিখেছেন মোহাম্মদ বাজারের বিএলএলআরও। চিঠিতে অভিযোগ করা হচ্ছে রাস্তার ধারে বিপুল পরিমাণে বালি মজুত করেছে নিজামুদ্দিন মণ্ডল ওরফে টুলু। টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে একের পর এক অভিযোগ, সেই অভিযোগের পাহাড় জমা হতে শুরু করেছে। আমার সামনে বেশ কয়েকটি এফআইআর কপি রয়েছে, যার মধ্যে এই একটি এফআইআর কপি, যেমনটা হচ্ছে এই গত মে মাসে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি যে তার পেট্রোল পাম্প বাড়িতে ভাঙচুরের অভিযোগ। আমার কাছে এই আরও একটি এফআইআর কপি, যেটা হচ্ছে দেখা যাচ্ছে 1 জুন একজন অভিযোগ করেছেন এবং তার হচ্ছে বাড়ি ভাঙচুরের অভিযোগ। আরও একটা যে এফআইআর আমার কাছে রয়েছে, তার অভিযোগ হচ্ছে যেটা কয়েকদিন আগে তিনিও করেছেন মে মাসে, যে তার গাড়ি জোর করে আটকে রাখার অভিযোগ। ইতিমধ্যে একের পর এক অভিযোগ, সেই অভিযোগের পাহাড় জমা হতে শুরু করেছে টুলু মণ্ডলের বিরুদ্ধে এবং এফআইআর হয়েছে। এবং যে বিষয়টা অনেকেই বলছেন, টুলু মণ্ডল অ্যান্ড তার কোম্পানি গোটা বীরভূম জুড়ে কার্যত ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। চিঠিতে টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে বলার পাশাপাশি মজুত করা বালির উপরও কড়া নজরদারি রাখার কথা বলা হয়েছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। তদন্তকারীদের স্ক্যানারে টুলু মণ্ডলের শিউরির অট্টালিকা এবং দেউচার প্রাসাদ প্রায় 2 মানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে বাড়ির চৌহদ্দি। চারপাশে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। বিঘে খানেক জমির ওপর আলিশান প্রাসাদ, সাজানো গোছানো সবুজ লন। এই ছবি বীরভূমের পাথর সাম্রাজ্যের বেতাজ বাদশাহ টুলু মণ্ডলের, যার খোঁজে এখন হন্যে হয়ে ঘুরছে পুলিশ। টুলু মণ্ডলের কোনো হদিশ নেই। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এরকম একাধিক বাড়ি কিন্তু টুলু মণ্ডলের রয়েছে। এটা হচ্ছে সিউড়ির সুভাষপল্লী টুলু মণ্ডলের বাড়ি। সরাসরি সেই বাড়ির ছবিটা দেখাবো আমরা। সেটা হচ্ছে 4 তলা এই বাড়ি, এবং সেই বাড়ি যদি দেখো, গোটা বাড়ি সিসি ক্যামেরায় মোড়া রয়েছে, বিশাল বড় গেট রয়েছে এবং সেই গেটে একেবারে নজরদারি চালানো হয়। বাইরে গেটের ঠিক বাঁদিকে সেখানে হচ্ছে সিকিউরিটি রুম রয়েছে, সেখান থেকে হচ্ছে সিসি ক্যামেরায় যখন দেখা হয় যে কে বা কারা এসছে, তার পরবর্তীকালে এই গেট ওপেন হয়। বৃহস্পতিবার টুলু মণ্ডল ওরফে নাজিমুদ্দিন মণ্ডলের খোঁজে তার সুভাষপল্লীর আলিশান বাড়িতে পৌঁছয় পুলিশ। টুলুদা কোথায়? আমরা ঠিক বলতে পারবো না স্যার। কে আছে বাড়িতে? বাড়িতে এখন কেউ নেই। আপনারা কে হন? আমরা এখানকার কর্মচারী, এখানকার কর্মচারী আমরা। আমি মণ্ডল সাহেবের বাড়িতে কাজ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাগান রয়েছে, বাগানের পাশে এখানে গাড়ি, ওখানে গাড়ি রাখার জায়গা, সেই দুটো শাটার নামানো রয়েছে, এখানে দামি গাড়ি থাকে এবং একদম পুরো একটা যে সম্ভ্রান্ত যে লোক বা যার পয়সা প্রচুর রয়েছে, সেই পয়সারই প্রতিফলন হয়েছে তার বাড়িতেও রয়েছে। শিউরির এই বাড়ির পাশাপাশি বীরভূমের দেউচাতেই টুলু মণ্ডলের আরও একটি বাড়ির হদিশ মিলেছে, যেখানে দেখা যাচ্ছে প্রায় 2 মানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে এই বাড়ির চৌহদ্দি। শিউরির বাড়ির মতো এটারও চারপাশে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। কিন্তু কিভাবে এত প্রভাবশালী হয়ে উঠলেন টুলু মণ্ডল? কি করে এই বিশাল সম্পত্তির মালিক হয়ে উঠলেন? স্থানীয় সূত্রে দাবি 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসতে রকেট গতিতে উত্থান হয় টুলু মণ্ডলের। বীরভূমে প্রভাবশালী তৃণমূল নেতাদের ধরে পাথর ব্যবসায় ঢোকেন তিনি। পরে একের পর এক পাথর খাদান কিনে কার্যত লালমাটির জেলায় সাম্রাজ্য গড়ে তোলেন টুলু মণ্ডল। কত টাকা মানুষের লুট হয়েছে, এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়। এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল। এই টাকার যে ট্যাক্স, সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে। টুলু মণ্ডলের এখনো কোনো খোঁজ নেই, কিন্তু তার মধ্যেই আরেক কাণ্ড। তার বাগান বাড়ি থেকে এবার ফাইল সরানোর চেষ্টার অভিযোগ উঠল।
সিউড়ি থানার জীবধরপুর গ্রামে সেখানে টুলু মণ্ডলের একটি ফার্ম ছিল এবং সেই ফার্ম থেকেই একটি গাড়ি করে সেই ফার্মে থাকা প্রচুর ফাইলপত্র সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি। পুলিশ সূত্রে দাবি, টুলু মণ্ডলের বাগান বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি পাচারের চেষ্টার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক সহ দুজনকে। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের পার্কিং লটে একাধিক বেআইনি কাজের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসীর অভিযোগ, পার্কিং লটে বেআইনিভাবে প্রচুর স্টোন চিপস এবং বালি মজুত করতেন টুলু মণ্ডল। দেখতে দেখতে গত 15 বছরে বীরভূমে গড় গড়ে তুলেছিলেন টুলু মণ্ডল। মোহাম্মদ বাজারে বিশাল এই পার্কিং লট তৈরি করেছিলেন টুলু মণ্ডল। টুলু মণ্ডলের একেবারে সাম্রাজ্যে পুলিশের হানা। কেন বলছি সাম্রাজ্য? এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা মোহাম্মদ বাজার, এবং এই মোহাম্মদ বাজার থানা এলাকার এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে যে টুলু মণ্ডলের পার্কিং হিসেবে পরিচিত ছিল। এবং এই যে পার্কিং লটটি রয়েছে যেখানে পরপর ডাম্পার ট্রাক দাঁড়িয়ে রয়েছে, তার পাশে যদি আমরা দেখি সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে পাথর, সেই পাথর এখানে স্টক করা অবস্থা রয়েছে, বালি এখানে স্টক করা অবস্থা রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, নামে পার্কিং লট হলেও এখানে চলত টুলু মণ্ডলের নানা প্রকারের বেআইনি কাজকর্ম। যত রকমের ইল্লিগেল কাজ টুলু মণ্ডল সেই কাজের সঙ্গে যুক্ত ছিল। আমাদেরকে বললে মিথ্যা গাজার কেস দিয়ে দিত, কাউকে জেল খাটাতো, কাউকে দেশ ছাড়া করে দিত, কাউকে পাড়া ছাড়া করে কাউকে মেরেও দিত, কালোবাজির অপারেট করতো। এই ব্যাপার হচ্ছে, দেখুন টুলু মণ্ডল হচ্ছে একটা চোর, সেটা সবাই জানে, এটা একটা হিডেন ট্রুথ। এই যে পার্কিং লট, এখানেই নাকি বেআইনিভাবে প্রচুর স্টোন চিপস আর বালি মজুত করতেন টুলু মণ্ডল। বিভিন্ন জায়গায় যে টোল পয়েন্টগুলো করা হয়েছিল সেখান থেকেও কিন্তু বেআইনিভাবে এই যে কারবারটা চলতো, সেটা সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার, তার জন্যই কিন্তু এই পাথর সম্রাট হয়ে উঠেছিল ধীরে ধীরে। অনেকেই বলছেন টুলু মণ্ডল। এইখান থেকেই পুলিশ জানাচ্ছে যে একটা অর্গানাইজ ক্রিমিনাল সিন্ডিকেট তৈরি করেছিল টুলু মণ্ডল, মিনার মণ্ডল এবং তার গ্যাং, এবং তার একটা অংশ হচ্ছে এই টাকা, যে টাকা উদ্ধার হয়েছে মিনার মণ্ডলের বাড়ি থেকে। পুলিশ সূত্রে দাবি, টুলু মণ্ডলের বিষয়ে খোঁজ নিতে গিয়ে উঠে এসেছে কেঁচো খুঁড়তে কেউটে। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি যেটা হচ্ছে টুলু মণ্ডলের একটা যে চাবিকাঠি, সাম্রাজ্য তৈরির চাবিকাঠি, যে বিষয়টা অনেকেই বলছেন, সেই চাবিকাঠি হচ্ছে এই জায়গা। এবং এটা কোন জায়গা? এটা হচ্ছে মোহাম্মদ বাজার। এটা বড় একটা বিশাল বড় একটা পার্কিং লট, এবং এই যে পার্কিং লট যেখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে প্রচুর পাথর রাখা রয়েছে, এখানে বালি রাখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পরপর একের পর এক যে ডাম্পার, ট্রাক, গাড়ি সেই সবটা দাঁড়িয়ে রয়েছে। এবং এই যে পার্কিং লটটি দেখতে পাচ্ছ, সেখানে হচ্ছে অনেকেই বলছেন যে টুলু মণ্ডলের এই যে সাম্রাজ্য তৈরির পিছনে, এই যে বেআইনি কারভাবে যে ব্ল্যাক মানি উপার্জনের পিছনে এই যে জায়গা ছিল, সেটা হচ্ছে মূল চাবিকাঠি হচ্ছে এই জায়গায়। কেন মূল চাবিকাঠি বলা হচ্ছে? এবং সেই চাবিকাঠি থেকে টুলুর সাম্রাজ্য, টুলু মণ্ডলের সাম্রাজ্যের জন্য পুলিশ এখানে যে অফিস রয়েছে, অফিস ঘর রয়েছে, সেই অফিস ঘরে পুলিশের দল তারা আজকে হানা দিয়েছে, মোহাম্মদ বাজার থানা পুলিশ। এবং অনেকেই বলছেন যে টুলু মণ্ডল ছাড়া এখান থেকে পাথর কেউ কোথাও নিয়ে যেতে পারতো না। কোথায় টুলু মণ্ডল? কবে খোঁজ মিলবে তার? পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এনসিপিআই এর দেওয়া ছবিতে জেপি নাড্ডা, অমিত শাহদের কাছাকাছি দেখা গেছে কালীঘাট তৃণমূলের সৌগত রায়কে। আর এতে যেমন জল্পনা তৈরি হয়েছে, তেমনই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এই নিয়ে খোঁজা দিতে ছাড়েননি এনসিপিআই এর সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে বিদ্রোহী সাংসদদের ছবি দেওয়া প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তাদের গদ্দায় বলে আক্রমণ করেছেন কালীঘাট তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কখনো মোদী সরকারের মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে এক টেবিলে, কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর টেবিলের পাশে। কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের এই দুই ছবি রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। জানিয়ে খোঁজা দিতে ছাড়েনি বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআই। হ্যাঁ, এরকম তো রাজনীতিতে হয়, এটা ডাবল ট্র্যাক। কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার পাশে দাঁড়িয়ে বিদ্রোহী সাংসদদের এনসিপিআইকেই কড়া ভাষায় নিশানা করেছেন। খেতেই পারে, খাওয়া দাওয়া করলে তো অন্য কিছু অসুবিধা নেই। এনসিপিআই বলছে কি আমাদেরকে গদ্দার করছে, অন্য রাস্তা একটা খুলে রাখছে। কোনো রাস্তা খোলাখুলি নেই, একটাই রাস্তা। ওই 20 গদ্দার 2029-এ শেষ হবে, সেটা একটাই রাস্তা। বৃহস্পতিবার 20 জন বিদ্রোহীর ছবি সহ প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা হচ্ছে গদ্দার পশ্চিমবাংলা।
এই পশ্চিমবাংলার গদ্দাররা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির বিরুদ্ধে ভোট নিয়েছিল এবং সে বিজেপির বিরুদ্ধে ভোট নিয়ে 4th মের পর পাল্টি খেয়ে এনসিপিআই হয়ে এখন বিজেপির সঙ্গে রয়েছে। তা এরা বেইমানিটা কার সঙ্গে করলো? বেইমানিটা তো করলো বাংলার মানুষের সঙ্গে। বাংলার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এই 20 জনের কলঙ্কিত নাম থাকবে, কেউ আটকাতে পারবে না। কল্যাণ ব্যানার্জি একা কেন ধর্ণা দিচ্ছেন? তো গদ্দার যদি তৃণমূল থেকে যারা এনসিপিআই চলে গেছেন তারা হন, তাহলে পরে বাকি যারা তৃণমূলে অবশিষ্ট আছে তারা সবাই তো একত্রিত হয়ে গদ্দারদের বিরুদ্ধে ধর্ণা দেওয়া উচিত ছিল। তাহলে কি ধর্ণা দেয়া নিয়েও কালীঘাট তৃণমূলের মধ্যে কি বিরোধ আছে? আর কালীঘাট তৃণমূল ভেঙে আবার কি শ্রীরামপুর তৃণমূল বলে নতুন একটা তৃণমূল তৈরি হবে নাকি? শিবির ভাঙাগড়া নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছেই। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.